ওকে, আমার কথা শোনা যাচ্ছে? ওকে, কি অবস্থা সবার? কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তো আমরা আজকে হচ্ছে রুই মাছের লেকচার 3, আজকে আমরা রুই মাছ শেষ করব। তো আজকে দুইটা টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। রুই মাছের রক্ত সংবহন তন্ত্র, রুই মাছের ধমনী তন্ত্র এবং শিরাতন্ত্র। আচ্ছা, তো আমরা রুই মাছের ধমনী তন্ত্র এবং শিরাতন্ত্র আজকে পড়তে যাচ্ছি। তো দুটো তন্ত্র আছে, একটা হচ্ছে ধমনী তন্ত্র, একটা হচ্ছে শিরাতন্ত্র। তাহলে প্রথমে আমরা ধমনী তন্ত্রটা দেখব। রুই মাছের ধমনী তন্ত্র। রুই মাছের ধমনী তন্ত্র। ধমনী মানে তো বুঝোই, ধমনী মানে হচ্ছে হার্টের থেকে যেগুলো বের হয়ে যায়, হার্টের থেকে যেসব রক্তনালিকা বের হয়ে যায় সেগুলোকে বলা হয় ধমনী। ঠিক আছে? আর হার্টের দিকে যেগুলো প্রবেশ করে সেগুলোকে বলা হয় শিরা। তাহলে ধমনী আর শিরার যে সংজ্ঞাটা আমরা জানতাম যে অক্সিজেন যুক্ত রক্ত পরিবাহিত হলে ধমনী, কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হলে শিরা, এটা আসলে একটা ভুল সংজ্ঞা, এটা তোমাদের আমি অনেক আগে বলছি। তো সেটার বাস্তবতায় আজকে আমি এটা আরেকটা তোমাদের রিয়েলিটি দেখাবো যে আসলে এভাবে বলা উচিত না, বরঞ্চ আমরা বলবো যে হার্ট থেকে যেগুলো বের হয়ে যায় সেগুলো হচ্ছে ধমনী, হার্টের দিকে যেগুলো প্রবেশ করে সেগুলো হচ্ছে শিরা। তো আমরা ধমনী তন্ত্রে আগে যাচ্ছি। তো রুই মাছের ধমনী তন্ত্র নিয়ে কথা বলতে গেলে, একটা মিনিট। ওকে, তো রুই মাছের ধমনী তন্ত্র নিয়ে কথা বলতে গেলে আমাদের তিনটা পার্ট চলে আসবে, তিনটা ভাগে আমরা রুই মাছের ধমনী তন্ত্রটাকে আলোচনা করতে পারি। তিনটা অংশ। একটা হচ্ছে, প্রথমটা হচ্ছে অন্তর্বাহী বা অ্যাফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী। প্রথমটা হচ্ছে অন্তর্বাহী, অন্তর্বাহী বা অ্যাফারেন্ট। অ্যাফারেন্ট মানে কি, যে প্রবেশ করে। অ্যাফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী। অ্যাফারেন্ট ব্রঙ্কিয়াল, ব্রঙ্কিয়াল ধমনী। অ্যাফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী। অ্যাফারেন্ট শব্দটা যেখানে আসবে বুঝবা এটা প্রবেশ করতেছে, প্রবেশ করতেছে কিছু একটা, এরকম কিছু একটা বোঝাচ্ছে। তাহলে অ্যাফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী। আর তাহলে কিছু একটা বের হয়ে যাবে, তাহলে ইফারেন্ট বা বহির্বাহী। ইফারেন্ট বা বহির্বাহী, বহির্বাহী বা ইফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী। ইফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী। অ্যাফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী, ইফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী। ঠিক আছে? তাহলে কোথা থেকে বের হচ্ছে, কোথায় প্রবেশ করতেছে, এটা একটা গুড কোশ্চেন। দেখো শব্দটা খেয়াল করো, ব্রঙ্কিয়াল, ব্রঙ্কিয়াল, ব্রঙ্কাস কার সাথে রিলেটেড শব্দটা? আমাদের ফুলকার সাথে রিলেটেড। রুই মাছের যে ফুলকা,
রুই মাছের ফুলকাটা প্রধান শ্বসন অঙ্গ, তাই না? ফুলকার সাথে রিলেটেড কোনো একটা কিছু বোঝানো হচ্ছে, এই জন্য এটাকে ব্রঙ্কিয়াল ধমনী বলছে। তাহলে অ্যাফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী ফুলকার ভিতরে যেগুলো ঢুকতেছে, ইফারেন্ট ব্রঙ্কিয়াল ধমনী ফুলকা থেকে আসতেছে, এরকম টাইপের, ঠিক আছে। আর তারপর হচ্ছে পৃষ্ঠীয় মহাধমনী, এরপরটা হচ্ছে পিঠের দিকে থাকবে পৃষ্ঠীয় পৃষ্ঠীয় মহাধমনী। তোমাদের হয়তো মনে আছে অঙ্কীয় বললে আমরা ভেন্ট্রাল শব্দটা ব্যবহার করতাম, আর পৃষ্ঠীয় বললে আমরা ডরসাল শব্দটা ব্যবহার করতাম। তাহলে এখানে হবে ডরসাল অ্যাওর্টা, যেহেতু পৃষ্ঠীয়, ডরসাল অ্যাওর্টা, ডরসাল অ্যাওর্টা, ডরসাল অ্যাওর্টা, অ্যাফারেন্ট, ইফারেন্ট আর ডরসাল, অ্যাফারেন্ট, ইফারেন্ট আর ডরসাল, ঠিক আছে। তাহলে প্রথমে আমরা কি করব, প্রথমে আমরা হচ্ছে অন্তর্বাহী যে ব্রঙ্কিয়াল ধমনীটা আছে, অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনীটা আমরা দেখার চেষ্টা করব। ওকে, তো অন্তর্বাহী আর বহির্বাহী আমরা একসাথে দেখাবো। তাহলে এখানে আমরা দুটা কালার ব্যবহার করব, একটা হচ্ছে লাল কালার ব্যবহার করবো, একটা হচ্ছে নীল কালার ব্যবহার করবো। নীল কালারটা ব্যবহার করবো কার্বন ডাইঅক্সাইড যুক্ত রক্তের জন্য, লাল কালারটা ব্যবহার করবো আমরা অক্সিজেন যুক্ত রক্তের জন্য। এখন তোমাদের কি মনে আছে যে রুই মাছের হৃৎপিণ্ড থেকে, রুই মাছের হৃৎপিণ্ড থেকে যে রক্তটা বের হয়ে আসে সেটা কি অক্সিজেন যুক্ত থাকে না কার্বন ডাইঅক্সাইড যুক্ত থাকে? তোমার কি এটা মনে আছে? বলো তো দেখি কার কার মনে আছে যে রুই মাছের হৃৎপিণ্ড থেকে যে রক্তটা বের হয়ে আসে সেটা অক্সিজেন যুক্ত না কার্বন ডাইঅক্সাইড যুক্ত? ভেরি গুড, সেটা কার্বন ডাইঅক্সাইড যুক্ত। তাহলে যেটা অ্যাফারেন্ট হবে, যেটা কি থাকবে, যেটা অ্যাফারেন্ট হবে বা অন্তর্বাহী হবে, যেটা ফুলকার ভিতরে প্রবেশ করবে, তাহলে সেটা কি কার্বন ডাইঅক্সাইড নিয়ে প্রবেশ করবে, অক্সিজেন নিয়ে প্রবেশ করবে? কি হবে অ্যান্সার? যেটা ফুলকার মধ্যে প্রবেশ করবে সেটা কি কার্বন ডাইঅক্সাইড নিয়ে প্রবেশ করবে নাকি অক্সিজেন নিয়ে প্রবেশ করবে? আমি জানি তোমরা সবাই এটা পারবা, এটা আনসার হবে কার্বন ডাইঅক্সাইড নিয়ে প্রবেশ করবে, কারণ যেহেতু এটা হচ্ছে অ্যাফারেন্ট, ফুলকাতে প্রবেশ করতেছে। কি করতেছে? ফুলকাতে প্রবেশ করতেছে। সেক্ষেত্রে আমি, চলো এখন আমরা একটু চিত্র আঁকাই। তাহলে এই হচ্ছে আমাদের কোনাস আর্টেরিওসাস, কোনের মতো কোনাস আর্টেরিওসাস, তারপরে এই হচ্ছে ভেন্ট্রিকল, ভেন্ট্রিকল, তারপরে এখান থেকে আমরা দিলাম হচ্ছে আর্টারি বা আর্টারি না, যেটাকে আমরা বলি অ্যাট্রিয়াম, এবং সবশেষে এইভাবে আমরা দিলাম হচ্ছে সাইনাস ভেনোসাস। তাহলে এই হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড, এটা হচ্ছে কি রুই মাছের হৃৎপিণ্ডের অংশটা আমরা এখানে দিলাম। তো এটাকে আমরা চলো একটু ডিপ করে দিই, তাহলে আমরা বুঝতে পারবো আলাদা হবে যেটা হচ্ছে হৃৎপিণ্ডের অংশ। ওকে, হৃৎপিণ্ড অংশটা বোঝানোর জন্য আমি এটাকে নীল করে দিলাম। এবার এখান থেকে আমরা অংশগুলা বের করবো। তাহলে এটাকে একটু আমি ছোট করে দিতে পারি নিচের দিকে এনে। এবার এখান থেকে আমরা একটা একটা করে অন্তর্বাহী ধমনী আনবো। এখন আমরা জানি ফুলকা আছে হচ্ছে তোর 4 জোড়া, তো 4 জোড়া ফুলকা। তাহলে আমি একটা সাইড দেখাচ্ছি, একটা সাইড দেখাচ্ছি, তাই তো? তাহলে আমরা এখানে 4 জোড়া ফুলকা আঁকাবো আমরা। বাট তোমাদের বইয়ের মধ্যে এটা ভালো করে বোঝানোর জন্য 5টা ফুলকা এখানে আঁকাইছে, 5টা আঁকাইছে। তো আসলে 4টা আঁকাইলেই চলে, 4টা আঁকাইলে চলে। তো তারপর আমি 5টা দিয়ে তোমাদেরকে দেখাই, বা তার আগে আমরা 4টা অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী তোমাদেরকে আগে দেখাবো, 4টা। তাহলে প্রথমে একটা লাইন তোমরা এইভাবে করে অনেক বড় করে এই পর্যন্ত আঁকাবা, একটা লাইন। তারপর তোমার নামাইলা, নামানোর পরে এখান থেকে 4টা দেখাইতে হবে। এই 4টা, এগুলো হচ্ছে অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। এগুলো হচ্ছে কি? অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। সাইনাস ভেনোসাসকে হার্টের পার্ট, সাইনাস ভেনোসাস হচ্ছে হার্টের একটা উপপ্রকোষ্ঠ, নরমালি সরাসরি প্রকোষ্ঠ না। এই 4টা হচ্ছে, এটা হচ্ছে অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, যেটা কিনা ফুলকার মধ্যে প্রবেশ করবে। এবং এই অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনীটা একদমই সহজ। প্রথম অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, প্রথম দ্বিতীয় অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, তৃতীয় অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী, চতুর্থ অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। এছাড়া আর তেমন কিছু কথা নাই আসলে এখানে। যেটা কিনা বের হয়েছে কোথা থেকে? কোনাস আর্টেরিওসাস থেকে। কোথা থেকে? কোনাস আর্টেরিওসাস থেকে এটা আসছে। এখন আমরা যে ফুলকা গুলো আছে এই ফুলকা গুলা দিয়ে দিব। তাহলে রুই মাছের ফুলকা, এটাকে আমরা একটু অন্য কালার দিয়ে আঁকাই।
এই একটা, এই একটা, এই একটা, এই একটা, নিচে আর একটা তোমাদের বই দিছে যেহেতু এই জন্য আমি এখানে দিলাম, তোমাদের বই দিছে তাই। এগুলো হচ্ছে সেই ফুলকাগুলা, ঠিক আছে। ওকে, এই হচ্ছে ফুলকা, ঠিক আছে। তো এমন ফুলকাগুলো আমরা এখানে দিয়ে দিলাম, চারটা ফুলকা আমরা এখানে দিলাম। ওকে, তো এই ফুলকাগুলা আসলে এই নীল পাড়টা একটু ভিতর দিকে প্রবেশ করে দেওয়া উচিত ছিল, তো সমস্যা নেই, আঁকাইলেই হলো, বুঝাতে পারলেই হলো। এখানে মেন মেন ফ্যাসিলিটিসটা হচ্ছে আমাদের এখানে বুঝাইতে হবে। তাহলে আমাদের চারটা ফুলকার মধ্যে আমরা এটাকে প্রথম ফুলকা তুললাম, দ্বিতীয় ফুলকা তুললাম, তৃতীয় ফুলকা, চতুর্থ ফুলকা তুললাম। এটাকে ধরে আমি আপাতত ধরলাম না কিছু, এটাকে ধরে আমি কিছু বললাম না, ঠিক আছে। যদিও এটাকে তোমাদের বইয়ের মধ্যে সিউডো ব্রাঙ্ক বলছে, সিউডো ব্রাঙ্ক, সিউডো ব্রাঙ্ক, হ্যাঁ তোমাদের বইয়ের মধ্যে এটাকে বলছে সিউডো ব্রাঙ্ক। সিউডো ব্রাঙ্ক ব্যাপারটা কি? সিউডো মানে মিথ্যা, মানে এটা দেখতে ফুলকার মতোই, বাট আসলে পুরোপুরিটা ফুলকা না, ফুলকার একটা অংশ, প্লাস্টিকের মতো লাগতেছে, হ্যাঁ কাইন্ড অফ এরকম টাইপেরই। আচ্ছা, এবার আমাদের যে অংশটা আগাইতে হবে, এই অংশটা একটু একটু জটিল, ঠিক আছে, একটু জটিল, তো তারপর আমরা এটা পারবো, সমস্যা নাই। তো এইখানে প্রথমে হচ্ছে আমাদের কি করতে হবে, এরকম করে একটা গোল অংশ আগাইতে হবে, এরকম একটা গোল অংশ আমাদের এখানে আগাইতে হবে, ঠিক আছে। তো এই যে যে গোল অংশ যেটা আমরা আগাইছি, এই অংশটাকে বলা হয় সার্কিউলার সেফালিকাস, এটাকে বলা হয় সার্কিউলার সেফালিকাস। ওকে, তারপরে এখানে উপর থেকে এভাবে বের করে দিতে হবে দুইটা ধমনির মতো, এভাবে দিলাম আমরা। দেওয়ার পরে এই যে পার্টটা আছে এখানে, এই পার্টটা একদম এভাবে করে এইভাবে আসবে, নিচের পর্যন্ত চলে আসবে, এসে একটা ব্রাঞ্চ তৈরি করার চেষ্টা করতেছে। আর উপর থেকে যেটা আসতেছে, এইখান থেকে অনেকগুলা ব্রাঞ্চ আসবে, অনেকগুলা ব্রাঞ্চ আসবে। তো প্রথম যে ব্রাঞ্চটা আছে সেটা এইভাবে করে এই পর্যন্ত চলে আসবে, এই পর্যন্ত দিয়ে দিবা একটা ব্রাঞ্চ, এবং এইখান থেকে আরো ব্রাঞ্চ আসবে, সেটা আমরা পরে দেখবো, এবং এটা আবার নিচে নামবে। তাহলে এটাকে আমরা কি বলবো, এটাকে আমরা একটা মানে প্রথম ব্রঙ্কিয়াল বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী আমরা এটাকে বলতে পারি। কারণ এখানে যেহেতু আমরা লাল করে যেগুলো সেগুলো হচ্ছে বহির্বাহী, প্রথম বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী দিয়ে দিলাম। এরপরে এইখান থেকে একটা বের করব, এটা হচ্ছে দ্বিতীয় হিসাবে আসবে, দ্বিতীয় বহির্বাহী। এখন যেটা আমরা বের করব সেটা আমরা একটা জায়গা থেকে বের করব, একটা জায়গা থেকে একটা নালী বের করব, এইভাবে এই পোর্শন থেকে, এই পোর্শন থেকে আসবে একটা, আমরা এইভাবে দিয়ে দিব, আর একটা আমরা এইভাবে দিয়ে দিব। এভাবে করে আমরা দুটা পোর্শন থেকে দূরে দিয়ে দিলাম, একটা একটা পার্ট থেকে দুটা বের করে দিয়ে দিলাম, ঠিক আছে। ওকে, এবার এটা নিচের দিকে আসছে, নিচের দিকে এসে কয়েকটা ব্রাঞ্চ তৈরি করবে, এই প্রত্যেকটা ব্রাঞ্চের একটা বিভিন্ন রকমের নাম আছে, যেগুলো আমরা আস্তে ধীরে দেখবো। ওকে, তো এইভাবে করে প্রাথমিক স্ট্রাকচারে তোমাদের আগাইতে হবে। আর এখানে কোনটাকে কি, প্রথমটা 1 নাম্বার, পরেরটা 2 নাম্বার, তারপরেরটাকে আমরা 3 নাম্বার, এবং তারপরে 4 নাম্বার, 1 2 3 4। নিচ থেকে আসছে কি, নিচ থেকে একই অবস্থা, এটা হচ্ছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী কোনটা প্রবেশ করছে, হাত থেকে ডাইরেক্ট প্রবেশ করছে, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, বহির্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। চারটা ব্রঙ্কিয়াল ধমনী আমরা পেয়ে গেলাম, অন্তর্বাহী বহির্বাহী পেয়ে গেলাম। বাট এইগুলো আবার এসে বিভিন্ন রকমের ব্রাঞ্চ তৈরি করবে। যেমন ধরো এই যে এইখানে যেটা আমরা দিচ্ছি, এটা আবার উপর দিকে চলে যাবে, এটা আবার উপর দিকে যাবে, উপর দিকে যাবে, উপর দিকে যে এই সিউডো ব্রাঙ্কটাকে এভাবে নিবে, সিউডো ব্রাঙ্কের দিকে একটা সাপ্লাই দিবে, আবার এইখানে এসে আরেকটা সাপ্লাই দিবে, উপর থেকে আসে, উপর থেকে এসে একটা সাপ্লাই দিবে, ঠিক আছে। এটাকে অপথেলমিক ধমনী বলে, এটাকে অপথেলমিক ধমনী বলি আমরা, উপর থেকে উপরের দিকে সাপ্লাই দিবে, অপথেলমিক ধমনী বলে, এটা আমরা পরে দেখবো অপথেলমিক ধমনী। তাহলে এখানে কিন্তু একটা ব্রাঞ্চ তৈরি হয়ে গেল, একটা সাইড থেকে একটা ব্রাঞ্চ আসলো। আচ্ছা, এরা যখন নিচের দিকে আসবে, এই ব্রাঞ্চটা যখন নিচের দিকে আসবে, নিচের দিকে এসে দেখছো, এটা তো দেখা যাচ্ছে যে নিচের দিকে আসতেছে, নিচের দিকে আসতেছে, নিচের দিকে এসে এটার সাথে মিলিত হবে, এই ব্রাঞ্চটার সাথে মিলিত হবে, এবং এই ব্রাঞ্চটাও এই হয়ে যাবে, এভাবে হয়ে যাবে, ঠিক আছে। জাস্ট এইটুকু জিনিস একটু পেছানো ছিল, এই জিনিসটুকু একটু পেছানো। আর এখানে একটা কাজ তোমাদের করতে হবে, সেখানে হচ্ছে এখান থেকে পার্শ্ববর্তী কিছু ব্রাঞ্চ আসছে, এটা দেখাইতে হবে। এই
পার্শ্ববর্তী কিছু ব্রাঞ্চ আসছে সেটা আমরা দেখাই দিলাম। ওকে, তাহলে এই যে আমাদের কিন্তু রুই মাছের পুরোপুরি ধমনী তন্ত্রটা কিন্তু হয়ে গেল। দেখে আমাদের খুব পেঁচানো মনে হয়, আসলে এটা এতটা বেশি পেঁচানো না। বেসিক এই চিত্রটা আমাদের আঁকানো জানতে হবে। ঠিক আছে, এখন কোনটা কোন ফুলকা সেটা আমাদের একটু দেখাই দিতে হবে লেবেলিং করে। তার আগে আমরা চলো একটু এটাকে ছোট করা যায় কিনা ট্রাই করি। একটু ছোট করলাম যাতে করে আমরা লেবেলিংটা ঠিক মতো করতে পারি। আচ্ছা, তো এখানে আমরা এটা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার ফুলকা আমরা বলে আমরা এটাকে গণ্য করতেছি। তাহলে এটা হচ্ছে আমার প্রথম ফুলকা, দেন দ্বিতীয় ফুলকা, দেন তৃতীয় ফুলকা, চতুর্থ ফুলকা। 4টা ফুলকা আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তাহলে এটাকে বলবো আমরা প্রথম প্রথম অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। প্রথম অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী বলে গণ্য করবো আমরা, একদম ফার্স্টে যেটা আছে এটা হচ্ছে প্রথম অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী। প্রথম অন্তর্বাহী, শুধু আমি শুধু অন্তর্বাহী পর্যন্ত লিখলাম, প্রথম অন্তর্বাহী। দ্বিতীয় অন্তর্বাহী, তৃতীয় অন্তর্বাহী, চতুর্থ অন্তর্বাহী। 4টাকে আমরা এখানে দিয়ে দিলাম। আচ্ছা, তো এইখানেও এটা হচ্ছে প্রথম বহির্বাহী, দ্বিতীয় বহির্বাহী, তৃতীয় বহির্বাহী, চতুর্থ বহির্বাহী। অনেকগুলো লেবেলিং হবে এখানে। প্রথম বহির্বাহী, দ্বিতীয় বহির্বাহী, তৃতীয় এবং চতুর্থ বহির্বাহী, তৃতীয় বহির্বাহী ফুলকা থেকে বের হচ্ছে। আর আলটিমেটলি ফুলকা থেকে যদি বের হয় তাহলে তো অবশ্যই আমরা জানি অক্সিজেন নিয়ে বের হবে। এবং চতুর্থ বহির্বাহী। গেল আবার কারেন্ট, প্রচন্ড চালাচ্ছে কারেন্ট। তাহলে প্রাথমিকভাবে আমরা এতটুকু দেখলাম। এইটুকু তোমরা আগাইতে পারছো কিনা বলো, এইটুকু আগাইতে পারছো কিনা বলো। তারপরে দেখো পাশ থেকে কিন্তু আমরা অনেকগুলো ধমনী পাবো, আশেপাশে আরো অনেকগুলো ধমনী পাবো, সেগুলোকে আমাদের দিতে হবে নাম। আচ্ছা, এখন আমরা একটু উপর দিকে যাওয়ার চেষ্টা করি। উপর দিকে দেখো একটা ধমনী আছে, যে ধমনীটা এখন আমরা নাম দেইনি। উপর দিকে একটা ধমনী আছে, একটা ধমনী আছে, এইদিকে দুইটা, এগুলো আমরা নাম দেইনি এখনো পর্যন্ত। তো এগুলোর নামকরণ আমাদের করতে হবে। এরপরও কি লিখলা? আর আজকে তো ফেসবুকে কোনো কমেন্টই পড়তে পারতেছি না, কি হলো ফেসবুকে? আর ফেসবুকে স্টুডেন্ট নাই কেন? ও আচ্ছা, আজকে এট এ টাইম 2টা ক্লাস পড়ে গেছে তাই না? আজকে এই সময়ও হচ্ছে মনে হয় তোমাদের অভিধার মনে হয় ম্যাথ ক্লাস আছে একটা সামনে একটু পরে। আচ্ছা, দেখো এই যে যে ধমনীটা, এই ধমনীটা মস্তিষ্কের দিকে যাবে বা ব্রেনের দিকে যাবে, এই জন্য এটাকে বলা হয় ক্যারোটিড ধমনী। ক্যারোটি মানে করোটি, ক্যারোটিড। এই ধমনীটাকে আমরা কি বলতেছি? ক্যারোটিড ধমনী বলতেছি, ক্যারোটিড। আর এটা যাবে চোখের দিকে, এটা যাবে চোখের দিকে। কোথায়? চোখে। এই জন্য এটাকে বলবে অপথ্যালমিক। এটাকে বলবে অপথ্যালমিক, অপথ্যালমিক ধমনী, অপথ্যালমিক ধমনী। ঠিক আছে। আচ্ছা,
এবার আমরা আরো কিছু কিছু ধমনী আছে যেগুলো আমাদের আশেপাশে উৎপত্তি হয়েছে, এগুলোর নামকরণ করতে হবে। যেমন এই যে এই ধমনীটা উৎপত্তি হয়েছে এখানে একটা, এটা অপথেলমিক ধমনীর অংশ। এই যে একটা ধমনী উৎপত্তি হয়েছে, এটার একটা নাম আমাদের করতে হবে, এটা হচ্ছে হাইওয়েড ধমনী। আমাদের এই যে এইখানে গলার এইখানে একটা হাড় আছে, এটার নাম হাইওয়েড। তো মাছেরও গলার দিকে ফুলকার স্মিথ মানে কানকোর নিচে গলার দিকে একটা শক্ত একটা অংশ আছে, এটার নাম হচ্ছে হাইওয়েড। তো ওইখানে যে রক্ত প্রবেশ করে এটা হচ্ছে হাইওয়েড ধমনী দ্বারা। তাহলে এটা হচ্ছে হাইওয়েড ধমনী, এটাকে বলা হয় হাইওয়েড ধমনী। হাইওয়েড ধমনী আমরা দিয়ে দিলাম। ওকে, তারপরে সিউডোব্রাঞ্চ তো আমরা বলছি। সবশেষে আরেকটা ব্রাঞ্চ আমাদের রয়ে গেল, সেটা হচ্ছে এই যে একটা ব্রাঞ্চ এই যে সাইড দিয়ে চলে আসছে, এই যে একটা ব্রাঞ্চ সাইড দিয়ে চলে আসছে, এটা আমাদের হার্টের দিকে যাবে। আবার এটা আমাদের কোথায় যাবে? হার্টের দিকে আবার যাবে, হার্টের দিকে রক্ত প্রবেশ করার জন্য যাবে। এই জন্য এটাকে কার্ডিয়াক ধমনী বলবো। এই যে এই ধমনীটাকে আমরা কার্ডিয়াক ধমনী বলবো। এই ধমনীটাকে আমরা কি বলবো? কার্ডিয়াক ধমনী। এটাকে আমাদের বলা হবে কি? কার্ডিয়াক ধমনী। এটাকে আমরা বলবো হচ্ছে কার্ডিয়াক ধমনী। ওকে, তো মোটামুটি এটার নাম হচ্ছে সিউডোব্রাঙ্ক। এটা তো আগে তোমাদেরকে বলছি সিউডোব্রাঙ্ক নাম এটার। সিউডো মানে মিথ্যা, সিউডোব্রাঙ্ক দেখে ফুলকার মতো মনে হচ্ছে, আসলে সিউডোব্রাঙ্ক। তো অলমোস্ট এই সাইড থেকে সবগুলো শেষ। কিন্তু তুমি যদি একটু লক্ষ্য করো, এই নিচে দেখো আরো কটা ধমনী আছে যেগুলোর নামকরণ এখন আমরা করতে পারি নাই। নিচের দিকে যাচ্ছে, দেহের নিচের দিকে যাচ্ছে, নিচের দিকে যাচ্ছে, মানে বুঝতে পারছো নিচ জায়গাটা কোনটা? তো নিচের দিকে যেতে যাচ্ছে, তাহলে এগুলোর আমাদের কি করতে হবে? নামকরণ করতে হবে। তো প্রথমে দেখো এই যে যেটা, এটা হচ্ছে সিলিয়াক ধমনী। সিলিয়াক ধমনী পাকস্থলীর দিকে যাবে, সিলিয়াক ধমনী। এবং এটার নাম হচ্ছে মেজেন্টেরিক ধমনী। সিলিয়াকো মেজেন্টেরিক একসাথে বলা হয়, সিলিয়াকো মেজেন্টেরিক একসাথে বলা হয় সিলিয়াকো। এটাকে বলা হয় সিলিয়াকো মেজেন্টেরিক ধমনী। এটা পাকস্থলীর আশেপাশে ক্ষুদ্রান্ত বৃহদান্ত যেগুলো আছে ওইসব জায়গায় রক্ত প্রবাহিত করবে। ঠিক আছে? কি লিখছো একজন? ডিএসকে ভাই, তোমরা গল্প করতেছো কেন? আচ্ছা, তারপরে তারপরে হচ্ছে এই যে যেটা আসছে, এটাই হচ্ছে ডরসাল অ্যাওর্টা। এটা হচ্ছে ডরসাল অ্যাওর্টা। এটাই হচ্ছে কি? ডরসাল অ্যাওর্টা, যেটা কথা তোমাদেরকে আগে বলছিলাম। এটা হচ্ছে ডরসাল অ্যাওর্টা। ডরসাল অ্যাওর্টা, এটা পিঠের দিকে চলে যাবে। এটা কি? এটা হচ্ছে ডরসাল অ্যাওর্টা। ওকে, তো এই ডরসাল অ্যাওর্টা থেকে আরো অনেকগুলো নালী আসবে, আমরা পরে দেখবো। ডরসাল অ্যাওর্টা থেকে আরো বেশ কিছু নালী আসতেছে, এটা আমরা পরে দেখবো। যে এই যে যেটা, এবং ডরসাল অ্যাওর্টাকে আমাকে একটু বেশি লাল করে দেওয়া দরকার। ডরসাল অ্যাওর্টাটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। ডরসাল অ্যাওর্টা, ডরসাল অ্যাওর্টা। ডরসাল অ্যাওর্টা অনেক ইম্পর্টেন্ট, এটা নিয়ে আমরা পরে আলোচনা করবো। তাহলে এটা হচ্ছে ডরসাল অ্যাওর্টা, অনেক বড়। আর এইখান দিকে, এইখান দিকে যে অ্যাওর্টাটা আসছে, এটা পেটের দিক থেকে আসছে, বুকের দিক থেকে আসছে। মানে ব্যাপারটা হচ্ছে কি, এই যে পোর্শনটা, এইখানে এই পোর্শনটা এই বুকের দিকে, আর এই পোর্শনটা পিছনের দিকে, এই জন্য এটাকে হচ্ছে ডরসাল অ্যাওর্টা বলছি। আর এইখানে যেটা আসছে, এটাকে আমরা বলবো ভেন্ট্রাল অ্যাওর্টা। যেহেতু পেটের দিকে এখানে যে অ্যাওর্টাটা বের হয়ে গেছে, এখান থেকে যে পরবর্তীতে অনেকগুলো ব্রাঞ্চ তৈরি হয়েছে, এটাকে আমরা বলবো ভেন্ট্রাল অ্যাওর্টা। এটাকে আমরা বলবো ভেন্ট্রাল অ্যাওর্টা। এটাকে বলবো ভেন্ট্রাল অ্যাওর্টা। ভেন্ট্রাল অ্যাওর্টা, ভেন্ট্রাল অ্যাওর্টা শেষ। তো এই ছিল আমাদের রুই মাছের ধমনীতন্ত্রের অংশ। রুই মাছের ধমনীতন্ত্রের মধ্যে এই কটা জিনিসই আছে, এবং এটাই আমাদের আঁকাইতে হবে পরীক্ষায় আসলে, এবং এটা সৃজনশীলের একটা টপিক। এবং মোটামুটি সবগুলো আমাদের এখানে চলে আসছে। ও হো, একটা কথা তো ভুলেই গেছি বলতে, প্রথমে বলছিলাম পরে তো ভুলেই গেছি, যে এই দুটো অংশকে একসাথে বলা হয় সার্কিউলাস সেফালিকাস। চক্রের মধ্যে একটা অংশ তৈরি করছে না, এটা হচ্ছে সার্কিউলাস সেফালিকাস। সার্কিউলাস, সার্কিউলাস সার্কিউলার সেফালিকাস, এটাকে বলা হচ্ছে কি? সার্কিউলার সেফালিকাস। এই যে ভাইয়া দেখো, এই যে চক্রের মতোটা তৈরি করছে না, দেখতেছো? এটা হচ্ছে সার্কিউলার সেফালিকাস। এই প্রশ্নটা মাঝে মাঝে আসে, সার্কিউলার সেফালিকাস এই অংশটা আমরা রুই মাছের কোথায় দেখি? রুই মাছের ধমনীতন্ত্রে দেখি। তো একটু তোমাদেরকে আমি সময় দিচ্ছি, একটু তোমাদেরকে সময় দিচ্ছি, যে এটা তোমরা একটু নিজেরা একবার দেখো, পুরো চিত্র তোমরা নিজেরা একটা দেখো বইয়ের সাথে। এটা একটু কঠিন, অনেকের মাথার উপর দিয়ে যাবে। এই জন্য আমি এটাকে অন্য কোনো টপিকের সাথে অ্যাড করিনি, ইচ্ছা করি অন্যান্য লেকচারের সাথে অ্যাড করিনি, কারণ এটা মাথার উপর দিয়ে যাওয়ার মতো একটা টপিক। হ্যাঁ, একটু কঠিন। বাট একবার যদি তোমরা নিজেরা চিত্র আঁকাও, যেরকম আঁকায় দেখালাম তোমাদেরকে, একবার তোমরা যদি নিজেরা একটু চিত্র আঁকাও, তাহলে দেখবো তোমাদের কাছে এটা ইজি মনে হচ্ছে, এতটাও কঠিন না যতটা তোমরা ভাবতেছো। একবার যদি নিজেরা তোমরা আঁকাও।
2 মিনিট টাইম দিলাম, একবার চিত্রটা দেখো বইয়ের সাথে মিলায়। 2 মিনিট টাইম। ওকে, তো এই যে ডরসাল অ্যাওয়াটা আসছে, যেটা ডরসাল অ্যাওয়াটা হচ্ছে 2 মাসের দুই পাশের ল্যাটারাল অ্যাওয়াটা পিছন দিকে এসে ডরসাল অ্যাওয়াটা পরিণত হয়। যে 2 মাসের যে দুটো আসছে, এই যে সার্কুলার সেফালিকাস এর নিচে মিলিত হয়ে ডরসাল অ্যাওয়াটা তৈরি করছে পিঠের দিকে। এই ডরসাল অ্যাওয়াটা সার্কুলার সেফালিকাস ডরসাল অ্যাওয়াটা মেরুদণ্ডের নিচে মধ্যরেখা বরাবর লেজ পর্যন্ত থাকে। এটা বিভিন্ন নালী তৈরি করে, মানে এই যে পার্টটা, এটা মেরুদণ্ড থেকে শুরু করে একদম লেজ পর্যন্ত যাবে। এই পার্টটা মেরুদণ্ড থেকে লেজ পর্যন্ত যাবে। তো এই যে যে পার্টটা, এই পার্টটা আমাদের বেশ কিছু ব্রাঞ্চ তৈরি করতে করতে লেজের দিকে যায়। ডরসাল আওয়াটা বেশ কিছু ব্রাঞ্চ তৈরি করে তারপরে সে লেজের দিকে অগ্রসর হয়। তাহলে এই লেজ পর্যন্ত কি কি ব্রাঞ্চ তৈরি করতেছে সেটা একটু আমাদের এখন জানতে হবে। কি কি ব্রাঞ্চ তৈরি করতেছে, আমাদের কয়েকটা ব্রাঞ্চ আমরা দেখছি। আচ্ছা, কয়েকটা ব্রাঞ্চ আমরা দেখছি, এর মধ্যে ডরসাল অ্যাওর্টা। এখন আমরা ডরসাল অ্যাওর্টার ব্রাঞ্চগুলো দেখতে যাচ্ছি। ডরসাল অ্যাওর্টা ব্রাঞ্চ, ডরসাল অ্যাওর্টা কি কি ব্রাঞ্চ তৈরি করতেছে। ওকে, তো প্রথমে যেটা আমাদের আসতেছে সেটা হচ্ছে কি, প্রথমটা হচ্ছে সাবক্লেভিয়ান ধমনী। সাবক্লেভিয়ান ধমনী, প্রথমটার নাম হচ্ছে সাবক্লেভিয়ান ধমনী। 2 নম্বর যে ব্রাঞ্চটা দিবে সেটা হচ্ছে সিলিয়াকো মেজেন্টেরিক ধমনী। এটা আমরা অলরেডি দেখছি যে সিলিয়াক, এই যে মেজেন্টেরিক, সিলিয়াক মেজেন্টেরিক, সিলিয়াকো মেজেন্টেরিক ধমনী। সিলিয়াকো সিলিয়াকো মেজেন্টেরিক, সিলিয়াকো মেজেন্টেরিক ধমনী। তারপর হচ্ছে প্যারাইটাল ধমনী। তারপর হচ্ছে প্যারাইটাল ধমনী। প্যারাইটাল, প্যারাইটাল মানে বুঝতেছি এটা বাইরের দিকে। প্যারাইটাল মানে হচ্ছে দেহের সাইডের দিকে, চামড়ার দিকে, ঠিক আছে, দেহের পার্শ্বর দিকে, ঠিক আছে, এটাকে হচ্ছে প্যারাইটাল ধমনী। প্যারাইটাল ধমনী। 4 নম্বরে হচ্ছে রেনাল ধমনী, মানে যেটা কিডনির দিকে যাবে। রেনাল ধমনী যেটা কিডনির দিকে যাবে। তারপরে ইলিয়াক ধমনী, ইলিয়াক ইলিয়াক ধমনী। আর 6 নম্বরের দিকে আছে হচ্ছে কডাল ধমনী। কডাল মানে লেজ, কডাল মানে হচ্ছে লেজ, যেটা লেজে রক্ত পরিবাহিত করবে। লেজে, কডাল মানে হচ্ছে লেজ, যেটা লেজের দিকে রক্ত পরিবাহিত করবে, এটা হচ্ছে কডাল ধমনী। তারপরে কি ইলিয়াক ধমনী, শনি পাখনার দিকে রক্ত পরিবাহিত করবে। শনি পাখনায় রক্ত প্রবাহিত করবে। শনি পাখনায়, শনি পাখনাতে রক্ত প্রবাহিত করবে, এটা হচ্ছে ইলিয়াক ধমনী। রেনাল ধমনী, রেনাল ধমনী এটা কি বৃক্কে রক্ত প্রবাহিত করবে। কোথায়? বৃক্কে, যেখানে রেনাল শব্দটা পাবো বুঝবা বৃক্ক। প্যারাটাল ধমনী দেহ প্রাচীরে, প্যারাটাল মানে বলছিলাম দেহ প্রাচীর, দেহের সাইডের দিক, তাহলে দেহ প্রাচীরে অক্সিজেন যুক্ত রক্ত সরবরাহ করবে। সিলিয়াকো মেজেন্টারিক, পাকস্থলী অন্ত্র থেকে শুরু করে সব, বুঝলাম যে মেজেন্টারিক বলতে বুঝবা, সিলিয়াকো মেজেন্টারিক বলতে বুঝবা অন্ত্র সহ সবকিছু। তাহলে পাকস্থলী, পাকস্থলী অন্ত্র, পাকস্থলী অন্ত্র, যকৃৎ, মলাশয় ইত্যাদি। সাবক্লেভিয়ান ধমনী, সাবক্লেভিয়ান ধমনী বক্ষপাক্ষা ও বক্ষচক্র, বক্ষপাক্ষা, বক্ষ পাখনা ও বক্ষচক্র, বুকের দিকে আর কি, ঠিক আছে। তাহলে দেখো সাবক্লেভিয়ানটা বক্ষ পাখনায় দিচ্ছে আর ইলিয়াকটা হচ্ছে শনি পাখনায় দিচ্ছে। এবারটা আমরা বুঝতেই পারতেছি এটা আস্তে আস্তে বুক থেকে নিচের দিকে নামছে এবং লেজ পর্যন্ত গেছে। তাহলে এই যে কোন ধমনীটা কোথায় রক্ত সরবরাহ করে এই জিনিসটা আমাদের জানতে হবে। এবার সিলিয়াকো মেজেন্টেরিক দেখছে, এবং এই প্রত্যেকটা ডরসাল অ্যাওর্টার অংশ। ডরসাল অ্যাওর্টা কোনখান থেকে তৈরি হয়েছে খেয়াল করো। ডরসাল অ্যাওর্টা একদম এই জায়গা থেকে তৈরি হয়ে গেছে। এই যে এই সার্কিউলার সেফালিকা যেটা আছে, সার্কিউলার সেফালিকাস, এই সার্কিউলার সেফালিকাসটা একসাথে মিলিত হয়ে নিচের দিকে নেমে গেছে ডরসাল অ্যাওর্টা হয়ে। ডরসাল মানে পিঠের দিকের আওয়াটা, সার্কুলার সেফালিকাসটা নিচের দিকে এসেই ডরসাল অ্যাওর্টা হয়ে নেমে গেছে, ডরসাল অ্যাওর্টা হয়ে নেমে গেছে, ঠিক আছে। আর এখানে যেগুলো আমরা দিছি এগুলো সব ডরসাল অ্যাওর্টার ব্রাঞ্চ। এই যে সবগুলো হচ্ছে ডরসাল অ্যাওর্টার ব্রাঞ্চ। ডরসাল অ্যাওর্টার কোন ব্রাঞ্চটা কোনখানে রক্ত প্রবাহিত করে এটা আমাদের জানতে হবে, এর মাধ্যমে আমাদের ধমনী তন্ত্র শেষ হচ্ছে। এটা হচ্ছে ধমনী তন্ত্র শেষ। তাহলে তোমাদেরকে আমি একটু আবার একটু দেখাই দিই যে চিত্রটা কোন জায়গা থেকে আগানো শুরু করবো তোমরা। তোমরা অনেকে প্রশ্ন করতেছো ভাই চিত্রটা কোন জায়গা থেকে আগাবো বুঝতেছি না। প্রথমে তোমরা এই হার্টের অংশটা আঁকাবা, হালটার অংশটা আঁকাবা, রুই মাছের হৃৎপিণ্ড অংশটা আঁকাবা। তারপরে এইভাবে বর্ধিত করে দিয়ে 4টা নীল দাগ দিবা, 4টা নীল দাগ দিবা। তাহলে তোমাদের
অন্তর্বাহী ব্রঙ্কিয়াল ধমনী আঁকানো হয়ে গেল। এরপরে তোমরা চারটা ফুলকা আঁকাবা, 1 2 3 4, চারটা ফুলকা আঁকাবা এবং এখানে একটা সিউডো ব্রাং দিবা, যেটা কিনা ফুলকার মতো দেখতে, বাট সিউডো মানে মিথ্যা দিবা। তারপর তোমার এখানে একটু পেঁচানো অংশ শুরু করতে হবে। পেঁচানো অংশটা প্রথমে তুমি এইভাবে করে গোল্লা করে সার্কুলার সেফালিকাসটা আঁকাবা, আঁকে এখানে দুটো শিং উঠাই দিবা, দুটো শিং উঠাই দিবা, তাহলে তোমাদের কোয়ার্টিক ধমনী তুমি পেয়ে যাবে। পরে এইখান থেকে একটা ব্রাঞ্চ প্রথমটার মধ্যে দিতে হবে, একটা ব্রাঞ্চ এভাবে করে প্রথমটা দিতে হবে, একটা ব্রাঞ্চ দ্বিতীয়টার উপর দিয়ে দিতে হবে, একটা ব্রাঞ্চ তৃতীয়টার উপর দিয়ে দিতে হবে, এবং সেখান থেকে একটা ব্রাঞ্চ চতুর্থের উপর দিয়ে দিতে হবে। মানে প্রত্যেকটা ফুলকার উপর দিয়ে একটা ব্রাঞ্চ দিবা, কিন্তু প্রথম যে ব্রাঞ্চটা সেটাকে আবার একটু উপর দিকে তুলে দিবা, কারণ সিউডো ব্রাঞ্চকে দিতে হবে। এবং এখান থেকে উপর দিয়ে দেখাবা এখানে অপথেলমিক আসছে। তারপরে প্রথমটার ব্রাঞ্চটা একটু নিচের দিকে যে 2 নাম্বারটার সাথে অ্যাড করে দিবা, 2 নাম্বারটার সাথে অ্যাড করে দিবা এবং একটু বের করে দিবা, বের করে এটা হার্টের দিকে চলে যাবে। 3 নাম্বার 4 নাম্বার তো শেষ। এটা খুব কঠিন না আসলে। আবার এইখানে এসে আবার সাইকুলার সেফালিকাস নিচের দিকে টেনে দিবা, ডরসাল আওটা বলে একটা ব্রাঞ্চ দিবা, সিলিয়াক একটা ব্রাঞ্চ দিবা, মেজেন্ট্রিক, আর এটা হচ্ছে বায়োথুলি। বায়োথুলিটা আমি দেখাইনি, প্রয়োজন নেই। এই হচ্ছে চিত্র। একটু কঠিন মনে হতে পারে, বাট 1 2 বার তুমি যদি আঁকাও তাহলে এটা সহজ হয়ে যাবে। মেন ডিপেন্ড করতেছে তুমি আঁকাবা কিনা। এটা তুমি আঁকাইতে পারলে এটা সহজ, আঁকাইতে পারলে সহজ। এবং দেখো অক্সিজেন যুক্ত রক্ত, সরি কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত অক্সিজেন যুক্ত হয়ে সারা দেহের মধ্যে ছড়াই গেল। কিভাবে সারা দেহের মধ্যে ছড়াইলো? এটা অপথেলমিক চোখের দিকে যাবে, এটা ক্যারোটিড মাথার দিকে যাবে, আহ ডরসাল অ্যাওর্টা থেকে বক্ষ পাখনার দিকে যাবে, পাকস্থলীর দিকে যাবে, দেহের সাইডে চামড়া বরাবর ছড়ায় যাবে, কিডনিতে যাবে, শ্রোণী পাখনাতে যাবে এবং লেজের দিকে চলে যাবে। সারা দেহের মধ্যে এভাবে ছড়িয়ে যাবে কে? প্রত্যেকটা অংশ রক্ত। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের রুই মাছের ধমনীতন্ত্র। রুই মাছের ধমনীতন্ত্রটা আমাদের শেষ। এবার আমরা রুই মাছের শিরাতন্ত্রে যাব। এবার আমরা রুই মাছের শিরাতন্ত্রে যাব। শিরাতন্ত্র, শিরাতন্ত্র আমি এখানে লিখি, ঠান্ডা মাথায় শুনতে হবে। রুই মাছের শিরাতন্ত্র। শিরাতন্ত্র মানে কি? এখন হাতের দিকে ফেরত আসবে। শিরাতন্ত্র মানে কি? এখন হাতের দিকে ফেরত আসবে। ঠিক আছে, এখন শিরাতন্ত্র হচ্ছে সিস্টেমিক শিরা এবং পোর্টাল শিরা। শিরাতন্ত্র এখন 2 রকমের, সিস্টেমিক শিরা এবং পোর্টাল শিরা। সিস্টেমিক শিরাতন্ত্র, সিস্টেমিক, আর হচ্ছে পোর্টাল। সিস্টেমিক এবং পোর্টাল। সিস্টেমিক আর পোর্টাল সম্পর্কে তোমাদের একটু ধারণা দেই। আমাদের এই হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ড, রুই মাছের হৃৎপিণ্ড, রুই মাছের হৃৎপিণ্ড। এখন এখান থেকে তো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তই, এখানে তো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত এখান থেকে প্রবেশ করছিল এবং এখান থেকে সেই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তই কিন্তু বের হইছে, বের হয়ে দেন আলটিমেটলি এটা পরবর্তীতে ফুলকার দিকে গেছে। তো ফুলকার দিকে যাওয়ার পরে ফুলকা থেকে অক্সিজেন যুক্ত হয়েছে, অক্সিজেন যুক্ত হয়ে বিভিন্ন রকমের ব্রাঞ্চ আসছে, অক্সিজেন যুক্ত হয়ে বিভিন্ন রকমের ব্রাঞ্চ আসছে। তো সার্কুলার সেফালিকাস বোঝানোর জন্য আমরা এটাকে চক্র আকারে দিয়ে দিলাম, সার্কুলার সেফালিকাস বোঝানোর জন্য। এখানে ব্রেনের দিকে গেছে ব্রাঞ্চ, এখান থেকে কর, এখান থেকে আবার নিচের দিকে ডরসাল আওটা তৈরি করছে, ডরসাল আওটা এভাবে নিচের দিকে নামছে, ডরসাল আওটা নিচের দিকে নামছে, নিচের দিকে নেমে একদম লেস পর্যন্ত বিস্তৃত হয়েছে। এখান থেকে ডানে বামে বিভিন্ন রকমের ব্রাঞ্চ দিছে, এখন লেস পর্যন্ত বিস্তৃত হয়ে ব্রাঞ্চ দিছে। তাহলে এই যে অক্সিজেন যুক্ত রক্তগুলো এখন সারা দেহের মধ্যে ছড়াইলো, সারা দেহের মধ্যে ছড়ানোর পরে এগুলো এখন কার্বন ডাই অক্সাইড যুক্ত হবে, এগুলো এখন কার্বন ডাই অক্সাইড যুক্ত হবে। কার্বন ডাই অক্সাইড যুক্ত হয়েই কিন্তু আলটিমেটলি পরবর্তীতে সেটা কোথায় প্রবেশ করে? আবার ফুসফুস মানে হৃৎপিণ্ডে যায় প্রবেশ করে। তাহলে এই যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটাকে যে আমি হৃৎপিণ্ড পর্যন্ত ঢুকাবো, এটাই শিরাতন্ত্রের মধ্যে অন্তর্ভুক্ত হবে। এবং এটাই হচ্ছে সিস্টেমিক শিরাতন্ত্র। এটাই কি সিস্টেমিক শিরাতন্ত্র? সরাসরি হার্টের সাথে কানেক্ট হবে, সরাসরি কিসের সাথে কানেক্ট হবে? হার্টের সাথে কানেক্ট হবে। এটাকে বলে সিস্টেমিক শিরাতন্ত্র। কি শিরাতন্ত্র? সিস্টেমিক শিরাতন্ত্র। তবে ভাইয়া, তবে কিন্তু ব্যাপার আছে। ব্যাপারটা হচ্ছে রুই মাছের হৃৎপিণ্ডের ঠিক নিচের দিকে, রুই মাছের হৃৎপিণ্ডের ঠিক নিচের দিকে এই বরাবর একটা অঙ্গ আছে, যেটা হচ্ছে তার লিভার। এটা হচ্ছে তার লিভার। লিভার, লিভার। এবং তার থেকে যদি আরেকটু নিচে নামি আমি, তার থেকে যদি আমি আরেকটু নিচে নামি, তাহলে আমরা আরো একটা অঙ্গ পাবো, আরো একটা অঙ্গ পাবো, আরো একটা অঙ্গ পাবো, যে অঙ্গের নাম হচ্ছে বৃক্ক বা কিডনি, যে অঙ্গের নাম হচ্ছে কিডনি, কিডনি। এখন যদি ব্যাপারটা এরকম হয় যে রক্ত, রক্ত অক্সিজেন যুক্ত রক্ত আসলো বা কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আসলো, কার্বন যুক্ত রক্ত আসলো এসে লিভারে ঢুকলো, কোথায়? কিডনিতে ঢুকলো। কোথায় ঢুকলো? কিডনিতে ঢুকলো।
এবং লিভারে ঢুকলো, কিডনি ঢুকলো এবং লিভারে ঢুকলো, তারপরে কিডনি থেকে ব্রাঞ্চ হয়ে তারপরে হার্টের কাছে গেল, লিভার থেকে ব্রাঞ্চ হয়ে তারপরে হার্টের কাছে গেল, এরকম যদি হয় তখন এটাকে বলবো আমরা পোর্টাল সিস্টেম। তখন এটাকে বলবো পোর্টাল সিস্টেম। তো পোর্টাল সিস্টেম মানে কি? পোর্টাল সিস্টেম মানে হচ্ছে পোর্ট, পোর্ট পোর্ট তৈরি করবে। কি তৈরি করবে? পোর্ট তৈরি করবে। একটা পোর্ট তৈরি করার মাধ্যমে তারপরে হার্টের কাছে যাবে। যেমন ধরো আমরা বলি না এয়ারপোর্ট, এয়ারপোর্ট কি করে? এয়ারের থ্রোতে দূরে দেশে কানেক্ট করে। আমরা সি পোর্ট বলি, সমুদ্র বন্দর, সমুদ্র বন্দর কি করে? পানির থ্রোতে দূরে দেশে কানেক্ট করে। আমরা বলি ইউএসবি পোর্ট, টাইপ সি পোর্ট। পোর্ট দিয়ে কি হয়? কানেক্ট হয়। ইউএসবি পোর্ট দিয়ে অনেক কিছু কানেক্ট হয়, টাইপ সি পোর্ট দিয়ে অনেক কিছু কানেক্ট। পোর্টাল মানে কানেক্ট, সরাসরি হৃৎপিণ্ড নয়, হৃৎপিণ্ডের সাথে কানেক্ট করবে আরেকটা অঙ্গের থ্রোতে, সেটা হচ্ছে পোর্ট। তাহলে কিডনি একটা পোর্ট, লিভার একটা পোর্ট, এটাকে বলে পোর্টাল সিস্টেম। তাহলে পোর্টাল সিস্টেমের মধ্যে দুই রকমের আছে, দুই রকমের আছে। একটা হচ্ছে রেনাল পোর্টাল সিস্টেম, যে বলছি যেখানে রেনাল দেখবে বুঝবে কিডনি সংক্রান্ত। আর এটা হচ্ছে হেপাটিক পোর্টাল সিস্টেম। হেপাটিক পোর্টাল সিস্টেম, হেপাটিক মানে লিভার। দুটো কথা মনে রাখবা এখন থেকে বায়োলজি পড়তে যে, যেখানে রেনাল শব্দ পাবা বুঝবা কিডনি সংক্রান্ত, যেখানেই হেপাটিক শব্দ পাবা বুঝবা লিভার সংক্রান্ত, যেখানে কার্ডিয়াক শব্দ পাবা বুঝবা কি সংক্রান্ত বলো তো? কার্ডিয়াক পেলে তো এটা আমি একটু লিখে দিই, তোমাদের সব হেল্প হবে তোমাদের। বলতো কার্ডিয়াক পেলে কি? একটু তো তোমাদের জানা দরকার এই জিনিসগুলা। বলো, যদি কোনো জায়গায় কার্ডিয়াক শব্দটা পাই, কার্ডিয়াক, তো সেটা আসলে কি বোঝাচ্ছে? হার্ট, ভেরি গুড। কোনো জায়গায় যদি কার্ডিয়াক শব্দটা পাই, তোমরা এটা মিন করবা, এটা আমি হার্টকে ইন্ডিকেট করতেছি। কোনো জায়গায় যদি হেপাটিক শব্দটা পাও, হেপাটিক, তাহলে বুঝবা এটা কাকে ইন্ডিকেট করা হচ্ছে? এটা লিভারকে ইন্ডিকেট করা হচ্ছে। কোনো জায়গায় যদি রেনাল শব্দটা পাও, তাহলে বুঝবা এটা হচ্ছে কিডনিকে ইন্ডিকেট করা হচ্ছে, কিডনি সংক্রান্ত কিছু বলা হচ্ছে। কোনো জায়গায় যদি নিউরাল শব্দটা পাও, তাহলে ব্রেইন অথবা সিএনএস কে ইন্ডিকেট করা হচ্ছে, অথবা পিএনএস কে ইন্ডিকেট করা হচ্ছে। বেশিরভাগ ক্ষেত্রে ব্রেন। সিএনএস মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, পিএনএস মানে পেরিফেরাল নার্ভাস সিস্টেম, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, প্রান্তীয় স্নায়ুতন্ত্র, মানে স্নায়ুতন্ত্রকে ইন্ডিকেট করা হচ্ছে। কোন জায়গায় যদি পালমোনারি শব্দটা পাও, বলতো কি হবে? কোন জায়গায় যদি পালমোনারি শব্দটা পাও, পালমোনারি, তাহলে বুঝো তো কাকে ইন্ডিকেট করা হবে? পালমোনারি শব্দটা পাইলে তুমি বুঝবে লাংস কে ইন্ডিকেট করা হচ্ছে। কাকে? লাংস কে ইন্ডিকেট করা হচ্ছে। আর কি কি থাকতে পারে বলো তো? আর কি কি থাকতে পারে? এরকম কিছু টার্ম আমরা প্রায় পাবো, কিছু টার্ম আমরা প্রায় পাবো। আচ্ছা, যদি আমার আরো মনে আসে, কোথাও যদি অপথেলমিক শব্দটা থাকে, অপথেলমিক, তাহলে বুঝবে এটা চোখকে ইন্ডিকেট করা হচ্ছে। কোথাও যদি ক্যারোটিড শব্দটা পাই, তাহলে বুঝবে এটা ব্রেন, ক্যারোটি মানে মস্তিষ্ককে ইন্ডিকেট করা হচ্ছে। এই করে জানলেই চলবে। তাহলে পোর্টাল সিস্টেমটা আমরা জানলাম। এখন আমরা পুরো শিরাতন্ত্রটাকে আঁকানোর চেষ্টা করব। পুরো শিরাতন্ত্রটাকে এখন আমরা আঁকানোর চেষ্টা করব। এই চিত্রটা একটু টাফ, বাট কঠিন না, পারা যাবে। ওকে, ভেরি ওকে। তো দেখো, প্রথমে আমরা রুই মাছের হৃৎপিণ্ডটাকে আঁকাই দিই। তো এখানে হৃৎপিণ্ডটাকে আমরা একদম নর্মাল মানুষের হৃৎপিণ্ড যেরকম দেখাই এইভাবেই দেখাইলাম। ঠিক আছে, এরকম করে দেখাইলাম রুই মাছের হৃৎপিণ্ডটাকে, এবং এইভাবে করে দুটো অংশ আমরা দেখাইলাম। এই এরকম করে দিলাম। তো এটা হচ্ছে বেসিক্যালি হৃৎপিণ্ড। এটা হচ্ছে মেন হৃৎপিণ্ড। আচ্ছা, তো মেন হৃৎপিণ্ড আমরা এখানে দিয়ে দিলাম। তারপর এখন এখান থেকে বেশ কিছু ব্রাঞ্চ সাইড দিয়ে উপর দিয়ে বিভিন্ন জায়গা থেকে চলে যাবে। ঠিক আছে, এখন জুগুলার শিরা, জুগুলার শিরা, সুপিরিয়র জুগুলার শিরা, ইনফিরিয়র জুগুলার শিরা, সুপিরিয়র জুগুলার ভেন, ইনফিরিয়র জুগুলার ভেন। এই জুগুলার ভেন সম্পর্কে আমাদের ধারণা নিতে হবে। তাহলে প্রথমে আসবো আমরা হচ্ছে ইনফিরিয়র জুগুলার ভেন, ইনফিরিয়র জুগুলার ভেন। আচ্ছা, তো হার্টের সামনের দিক থেকে একটা শিরা বের হয়ে যাবে এভাবে, এভাবে করে উপর দিকে চলে যাবে। এই
তো এইটাকে বলা হচ্ছে কি, এটাকে বলবো আমরা হচ্ছে সম্মুখ কার্ডিনাল শিরা। এটাকে আমরা কি বলবো? সম্মুখ কার্ডিনাল শিরা। সম্মুখ শিরা, সম্মুখ কার্ডিনাল শিরা। তাহলে এক জোড়া সম্মুখ কার্ডিনাল শিরা, এক জোড়া সম্মুখ কার্ডিনাল শিরা উপর দিয়ে সম্মুখ কার্ডিনাল, কার্ডিনাল মানে কি হাড় থেকে বের হয়েছে এরকম শিরা, মানে হাড়ের দিকে যাচ্ছে, সরি সম্মুখ কার্ডিনাল মানে সম্মুখ কার্ডিনাল হাড়ের দিকে যাচ্ছে, অ্যান্টেরিয়র কার্ডিনাল ভেইন হাড়ের দিকে যাচ্ছে এরকম সম্মুখ কার্ডিনাল শিরা। তারপর আসবো আমরা ইনফিরিয়র জুগুলার ভেইন, ইনফিরিয়র জুগুলার ভেইন নিচের দিকে, ইনফিরিয়র জুগুলার ভেইন দুই দিকে দুইটা, এক জোড়া ইনফিরিয়র জুগুলার ভেইন, এটাকে বলা হবে ইনফিরিয়র জুগুলার ভেইন। ইনফেরিয়র নিচের দিকে, ইনফেরিয়র, ইনফিরিয়র জুগুলার শিরা, জুগুলার, ইনফিরিয়র জুগুলার শিরা, ইনফিরিয়র জুগুলার ভেইন। একসাথে মিলিত হবে, মিলিত হয়ে দুই দিকে সাবক্লেভিয়ান, সাবক্লেভিয়ান শিরা তৈরি করবে। একসাথে মিলিত হবে এই জায়গায়, মিলিত হয়ে তৈরি করবে সাবক্লেভিয়ান শিরা, সাবক্লেভিয়ান ধমনী, সাবক্লেভিয়ান শিরা, সাবক্লেভিয়ান, এভাবে করে দুই দিকে চলে যাবে, দুই দিকে চলে যাবে। এটাকে বলবো আমরা সাবক্লেভিয়ান শিরা, সাবক্লেভিয়ান শিরা, সাবক্লেভিয়ান। আগেও কিন্তু আমরা সাবক্লেভিয়ানটা পাইছি, সাবক্লেভিয়ান কোথায় যায় আমরা জানি, সাবক্লেভিয়ান বক্ষ চক্রর দিকে, সাবক্লেভিয়ান শিরা, তাহলে ওইখান থেকে কার্বন ডাই যুক্ত রক্তগুলো নিয়ে আসবে, সাবক্লেভিয়ান শিরা হয়ে গেল। আচ্ছা, এবার আমরা নিচের দিকে নামবো পশ্চাৎ কার্ডিনাল শিরা বলে, নিচের দিকে নামবো কি বলে? পশ্চাৎ কার্ডিনাল শিরা বলে। একটা হলো সম্মুখ কার্ডিনাল শিরা, এবার পশ্চাৎ কার্ডিনাল শিরা বলে আমরা নিচের দিকে নামবো, পশ্চাৎ কার্ডিনাল শিরা বলে আমরা নিচের দিকে নামতে যাচ্ছি এখন। পশ্চাৎ কার্ডিনাল শিরা, পশ্চাৎ কার্ডিনাল শিরা, পশ্চাৎ কার্ডিনাল শিরা বলে আমরা পেছন দিকে নিয়ে নিলাম, পশ্চাৎ কার্ডিনাল শিরা। ওকে, এবার আমাদের কিডনি দেখাইতে হবে। আচ্ছা, লিভারটাও দেখাই দিই, লিভারটা কোন জায়গায় আছে? এই জায়গায় আছে লিভার, এই জায়গায় আছে লিভার। আর কিডনি, কিডনিটা দেখাইতে হবে এই জায়গায়, কিডনিটা দেখাইতে হবে এই জায়গায়, ঠিক আছে? এটা হচ্ছে বৃক্ক। এবার এই জায়গাটা একটু জটিল, বাট এই এইখান থেকে দেখাইতে হবে যে কিছু ব্রাঞ্চ বার হয়েছে, এরকম একটা সাথে একটা কানেক্ট হয়েছে, একটা ব্রাঞ্চ আমি কানেক্ট করে দিব আমরা। রেনাল কিডনির দিকে গেছে, কিডনির দিকে চলে গেছে, যে এইখান থেকে একটা ব্রাঞ্চ দেখো, এইখান থেকে যেহেতু হেপাটিক পোর্টাল শিরা আছে, এখান থেকে এরকম একটা ব্রাঞ্চ আসবে, এখান থেকে তৈরি হবে, এবং একটা ব্রাঞ্চ এইখান থেকে এসে সরাসরি এভাবে যুক্ত হবে, হেপাটিক ওই পোর্টাল শিরা তৈরি করার জন্য এভাবে যুক্ত হয়ে যাবে, পোর্টাল শিরা তৈরি করার জন্য, ঠিক আছে? তো এটাকে বলা হয় কি? এটাকে বলা হয় রেনাল পোর্টাল শিরা। এগুলো হচ্ছে রেনাল পোর্টাল শিরা, এবং নিচেতে একদম নিচে যেটা আছে এটা হচ্ছে কর্ডাল শিরা, একদম নিচে যেটা আছে এটা হচ্ছে কর্ডাল শিরা, যেটা কিনা আমাদের লেজের দিকে চলে যাবে, লেজ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত নিয়ে আসবে। এখন এইখান থেকে কিছু ব্রাঞ্চ আবার ডানে বামে বের হবে, কিছু ব্রাঞ্চ ডানে বামে বের হবে, ডানে বামে বের হবে। এগুলাকে বলবে সেগমেন্টাল শিরা, এগুলাকে বলবে সেগমেন্টাল শিরা। সেগমেন্ট দেহের বিভিন্ন সেগমেন্টে চলে যাবে, সেগমেন্টাল শিরা দেহের বিভিন্ন খণ্ড বা সেগমেন্টে চলে যাবে, এভাবে সেগমেন্টাল শিরা, ঠিক আছে? তো পশ্চাৎ কার্ডিনাল শিরা এভাবে করে দুই দিকে দুই চলে গেল। ওকে, তো এই যে যেটা আছে এটা হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা, এটাই হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা, এটাই হচ্ছে হেপাটিক পোর্টাল শিরা।
তো এটাই হচ্ছে আমাদের শিরাতন্ত্র। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের শিরাতন্ত্র। এখন শিরাতন্ত্রের মধ্যে আমাদের পোর্টাল শিরা যেটা আছে, পোর্টাল যে শিরা আছে, এখানে জাস্ট নামগুলো জানলেই চলবে। পোর্টাল শিরা তো আছে দুটা পোর্টাল শিরা আছে। দুটো পোর্টাল শিরা সম্পর্কে তোমাদের জানতে হবে। শিরাতন্ত্রের ক্ষেত্রে গেলে চিত্রটা আঁকলেই চলে। এখন পোর্টাল শিরা সম্পর্কে জানতে হবে। প্রথমে আছে হচ্ছে আমাদের হেপাটিক পোর্টাল শিরা। হেপাটিক পোর্টাল শিরা, তো হেপাটিক পোর্টাল শিরা কি করে? সরাসরি মানে সাইনাস ভেনোসাসে উন্মুক্ত হবে। হেপাটিক পোর্টাল শিরা মনে রাখবা, লিভার এবং বিভিন্ন আনুষঙ্গিক জায়গা থেকে বিভিন্ন অংশ থেকে লিভারে নিবে, লিভার নিয়ে সরাসরি সরাসরি সাইনাস ভেনোসাসে উন্মুক্ত হবে। সরাসরি সাইনাস ভেনোসাসে উন্মুক্ত হবে। সরাসরি সাইনাস ভেনোসাসে উন্মুক্ত হবে। সরাসরি এরা সাইনাস ভেনোসাসে ঢুকে যাবে, এই জন্য সে হার্টের কাছাকাছি আছে। আরেকটা আছে হচ্ছে রেনাল পোর্টাল শিরা। রেনাল পোর্টাল শিরা, তো রেনাল পোর্টাল শিরা কি করবে? বৃক্ক থেকে রক্ত বাম প্রসারকারী শিরাদের সংগ্রহিত ডাক্টাস কুভিয়ারির মাধ্যমে, ডাক্টাস কুভিয়ারির মাধ্যমে রেনাল পোর্টাল শিরা যাবে। তাহলে এটা যাবে হচ্ছে ডাক্টাস কুভিয়ারির মাধ্যমে। ডাক্টাস কুভিয়ারির মাধ্যমে। এই ডাক্টাস কুভিয়ারি, এই জিনিসটা এখন তোমাদের দেখানো বাকি, যে হোয়াট ইজ ডাক্টাস কুভিয়ারি। খেয়াল করো, এই যে এই জায়গাটা, এই যে জায়গাটা এবং এই যে জায়গাটা, এই জায়গাটাকে আমরা বলতেছি ডাক্টাস কুভিয়ারি। ডাক্ট মানে নালী, ডাক্টাস কুভিয়ারি। ডাক্টাস কুভিয়ারি যেটা কি করছে? সম্মুখ কার্ডিনাল, ইনফিরিয়র জুগুলার, এদিকে সাবক্লেভিয়ান, সবগুলোর মিলিত অংশ হচ্ছে এই জায়গাটা। সবগুলোর মিলিত অংশ হচ্ছে এই জায়গাটা। সবগুলোর মিলিত অংশ হচ্ছে এই জায়গাটা। এই জায়গাটাকে বলছে ডাক্টাস কুভিয়ারি। রেনাল পোর্টাল শিরা সামহাউ ডাক্টাস কুভিয়ারিতে মিলিত হবে। দেখো, রেনাল পোর্টাল শিরা ডাক্টাস কুভিয়ারিতে মিলিত হয়েছে। রেনাল পোর্টাল শিরা ডাক্টাস কুভিয়ারিতে মিলিত হয়েছে। রেনাল পোর্টাল শিরা ডাক্টাস কুভিয়ারিতে মিলিত হয়েছে। এই কথাটা মাথায় রাখতে হবে। একটু কঠিন, বাট পারবা। একটু কঠিন মনে হইতেছে, বাট পারবা। তুই একবার দেখলেই পারবা। ওকে, পারবা? আর একটা টপিক বাকি, রুই মাছের বায়ুথলি। তাহলে এই শেষ। বায়ুথলি থেকে বেশি জটিলতা যাবো না, বায়ুথলিটা একদম সহজ করে দিব, অত বেশি জটিল জিনিসে যাবো না বায়ুথলিতে। চলো তাহলে আমরা রুই মাছের বায়ুথলিতে যাই। বায়ুথলিতে যাই। রুই মাছের বায়ুথলি থেকে কি আসে? রুই মাছের বায়ুথলি থেকে সর্বোচ্চ বায়ুথলির কাজ আসে। বায়ুথলির কাজ আসে সর্বোচ্চ। রুই মাছের বায়ুথলিটা চলো আগে বের করি আমরা, এটা বই থেকেই দেখাই তোমাদেরকে। রুই মাছের বায়ুথলি, রুই মাছের বায়ুথলি, এটা আমি বই থেকে দেখাই তোমাদেরকে। এই দেখো, এই হচ্ছে রুই মাছ, যদিও এটা একটা শুটকি রুই মাছ মনে হচ্ছে। তো এই রুই মাছের এই যে হলুদ যে জায়গাটা, এটা হচ্ছে বায়ুথলি। এই যে এটা হচ্ছে তার কাটা বা মেরুদণ্ড, যেটা কাটা বলি আমরা, মেরুদণ্ড। এই হচ্ছে তার অন্ননালী, এই হচ্ছে তার পৌষ্টিক নালী বা ইয়ারা, এবং এই হচ্ছে বায়ুথলি। এই যে বায়ুথলি। তো এই বায়ুথলিটার ব্যাপারটা কি তোমরা কি খেয়াল করছো কিনা জানি না, অনেক মাছ দেখবা পানির উপর দিকে আসা এরকম করে, খেয়াল করছো কিনা জানি না, এরকম দেখছো? ঠিক আছে, এরকম এরকম করে। ঠিক আছে, তো এই যে যে কাজটা করছে, এটা কি কি করতে আসে সে? বেসিক্যালি কি করে সে এরকম এসে? অনেকে বলবে যে সে সেখানে দম নেয়। আমার কথা হচ্ছে, দম নেওয়ার জন্য এত উপরে এসে আমা মা 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 মেম করার কোনো প্রয়োজন আছে? তাহলে তো মাটির পানির তলদেশে যেসব মানে অনেক নিচের দিকে যেসব মানে মাছ বসবাস করে, তারা কি অক্সিজেনের অভাবে মরবে নাকি? ওইখানে এসে অক্সিজেন নেওয়া লাগবে না। মাছের যে বায়ুথলি থাকে, এটা তো একটা বেলুনের মতো। তা দেহের ভিতরে তো একটা বেলুন আছে, যে বেলুনটাকে তুমি যদি ফুলাও, তাহলে ভিতরে কি বাতাস বাড়বে, ঘন, এটাতে কি বাড়বে, প্লবতা বাড়বে, এবং এটার আপেক্ষিক গুরুত্ব তখন কি হয়ে যাবে, কমে যাবে, কারণ ভিতরে বাতাস যা যেরকম ভাসে, এই কারণে সে উপরে ভাসতে পারবে। তো এই জন্য
যতই মাছটা উপর দিকে উঠবে ততই তার ফুলকা বা পটকা যেটা আছে, পটকা বা বায়ুথলিটাকে ফুলানো লাগবে। তো এই ফুলানোর কারণে উপর দিকে আসে বাতাস নেয়, যাতে করে এটা ফুলে থাকতে পারে। আবার এটাকে ফুলাটা চুপসাই দিলে এটা আবার নিচের দিকে নেমে যেতে পারবে। তাহলে সাঁতার কেটে উপরে উঠার নিচে নামার কাজে ব্যবহৃত হতে এই যে এই বায়ুথলিটা অনেক বেশি হেল্প করে। এই বায়ুথলিটা কি করে, হেল্প করে। এবার জিনিস খেয়াল করো, এই বায়ুথলিটা কার সাথে কানেক্টেড দেখো তো, একটা ছোট্ট একটা নালীর থ্রোতে, দেখতে পাচ্ছ কিনা জানি না, ছোট্ট একটা নালীর থ্রোতে দেখো তো বায়ুথলিটা কার সাথে কানেক্টেড। ছোট্টটা নালী আছে, এই ছোট নালীর সাথে বায়ুথলিটা অন্য নালী বা পৌষ্টিক তন্ত্রের সাথে কানেক্টেড। ছোট্ট একটা নালীর মাধ্যমে এটা পৌষ্টিক তন্ত্রের সাথে কানেক্টেড। তো এই যে পৌষ্টিক তন্ত্রের সাথে যে কানেক্টেড, এটা কিন্তু সব মাছের ক্ষেত্রে হয় না, ঠিক আছে। সব মাছের ক্ষেত্রে তার বায়ুথলিটা পৌষ্টিক তন্ত্রের সাথে কানেক্টেড নাও থাকতে পারে। তো যে সকল মাছের বায়ুথলি পৌষ্টিক তন্ত্রের সাথে কানেক্টেড থাকে সেগুলোকে বলা হয় ফাইসোস্টোমাস বায়ুথলি। এগুলোকে বলা হয় ফাইসোস্টোমাস বায়ুথলি। যে সকল বায়ুথলি অন্য নালীর সাথে কানেক্ট থাকে না তাদেরকে বলা হয় ফাইসোক্লিস্টাস বায়ুথলি। তাহলে আমরা ফাইসোস্টোমাসটা আমরা জেনে রাখবো। তাহলে রুই মাছ একটা বায়ুথলির সাথে কানেক্টেড বা অন্য নালীর সাথে কানেক্টেড, এই জন্য একটা ফাইসোস্টোমাস বায়ুথলি আমরা বলতেছি। এবং এই বায়ুথলিটাকে, এটাকে আমরা বলতেছি কি, একটা নালী আছে এটাকে নিউমেটিক নালী বলে। দেখো কি বলছে, রুই মাছের বায়ুথলি একটি গভীর খাঁজ দ্বারা দুটি অসম প্রকোষ্ঠে বিভক্ত থাকে। সামনের প্রকোষ্ঠটি ছোট আর পিছনের প্রকোষ্ঠটি বড়। অন্য নালী বায়ুথলির মাঝে একটি সংযোগকারী নালী থাকে, এটাকে নিউমেটিক নালী বলে। এই যে কানেক্ট যে হইছে, অন্য নালীর বায়ুথলি যে কানেক্ট হইছে, এখন এখানে খেয়াল করো, এই যে এটা হচ্ছে সম্মুখ প্রকোষ্ঠ, হচ্ছে পশ্চাৎ প্রকোষ্ঠ, দুইটা প্রকোষ্ঠ আছে, এটা খাঁজ দিয়ে প্রকোষ্ঠটা ভাঁজ করা। সম্মুখ প্রকোষ্ঠ ছোট, পশ্চাৎ প্রকোষ্ঠটা বড়, এবং এইখান থেকে নালীর মতো বের হয়েছে। এই নালীটাকে নিউমেটিক নালী বলে। এই নিউমেটিক নালীর মাধ্যমে এটা অন্য নালীর সাথে কানেক্ট হয়। এই নালীটা নিউমেটিক নালী বলে, এখানে বাতাস থাকে। আচ্ছা, এইখানে একটা জিনিস আমরা খেয়াল করতেছি, রেটি মিরাবিলিয়া। রেটি মিলাবিলিয়া নামের জিনিস আছে, এটা আমরা পাচ্ছি। রেটি মিলিবিলিয়াটা কি, দেখো এখানে বলছে বায়ুথলির উভয় প্রকোষ্ঠের অন্তঃপ্রাচীরে এপিথেলিয়ামে দুইটা প্রকোষ্ঠ বায়ুথলির, অগ্রপ্রকোষ্ঠ পশ্চাৎ প্রকোষ্ঠ, অগ্রপ্রকোষ্ঠ ছোট পশ্চাৎ প্রকোষ্ঠ বড়, উভয় থলির অন্তঃপ্রাচীর, তার মানে কি বায়ুথলিটা দুইটা প্রাচীর দ্বারা বিভক্ত, বায়ুথলিটা দ্বীপ প্রাচীর বিশিষ্ট। তো অন্তঃপ্রাচীরে একটি লাল বর্ণের গ্যাস গ্রন্থি থাকে, এদের নাম রেটিয়া মিরাবিলিয়া। রেটি মিরাবিলি মূলত ঘন সন্নিবিষ্ট কোষিক জালিকার গুটি। অগ্রপ্রকোষ্ঠে গ্যাস গ্রন্থি থেকে রক্ত গ্যাস শোষণ করে বায়ুথলিতে নিঃসৃত করে, অন্যদিকে পশ্চাৎ প্রকোষ্ঠে গ্যাসগুলো বায়ু থেকে শোষণ করে রক্তের মধ্যে প্রেরণ করে। তাহলে এই যে রেটি মিরাবিলি কি, রেটি মিরাবিলি হচ্ছে বেসিক্যালি কিছু রক্ত জালক, কিছু জালক। রেটি মিরাবিলিয়া কি, একটা গ্যাস গ্রন্থি, দুটো কিন্তু দুই জিনিস। রেটি মিরাবিলি হচ্ছে কিছু জালকের মতো অংশ, আর রেটিয়া মিরাবিলিয়া হচ্ছে একটা গ্যাস গ্রন্থি। তাহলে এই গ্যাস গ্রন্থি কি করতেছে, দেখো অগ্রপ্রকোষ্ঠের গ্যাস গ্রন্থি, যেটা অগ্রপ্রকোষ্ঠের গ্যাস গ্রন্থি রক্ত থেকে গ্যাস শোষণ করে বায়ুথলিতে নিঃসরণ করে, বায়ুথলিতে গ্যাস পাঠায়। কি কি গ্যাস আমরা দেখবো একটু পরে। অন্যদিকে পশ্চাৎ প্রকোষ্ঠের গ্যাস গ্রন্থি বায়ুথলি থেকে গ্যাস শোষণ করে রক্তে প্রেরণ করে, এখান থেকে রক্ত প্রেরণ করে। তাহলে গ্যাসের আদান প্রদানের কাজটা কিন্তু এখানে অনেকটা হচ্ছে। গ্যাস, এটা কিন্তু আমাদের অক্সিজেন কার্বন ডাইঅক্সাইড মূলত গ্যাস না, নাইট্রোজেন টাইপের কিছু গ্যাস, গ্যাসের আদান প্রদানের কাজটা এখানে কিন্তু করতেছে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা একটু খেয়াল করি, এখানে একটা জিনিস আছে, সেটা হচ্ছে যে বায়ুথলির বাইরের দিকে ঘন সন্নিবেশিত রক্তচালক সমৃদ্ধ, মানে বায়ুথলির বাইরের দিকে অনেক রক্তচালিকা আছে চারিদিকে। তুমি যদি পটকা দেখে থাকো, দেখো পটকার চারিদিকে দেখবা অনেক রক্তনালিকা আছে, লাল 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 রক্তনালিকা আছে। আচ্ছা, এরা প্রাচীর দ্বিস্তর বিষয়, যেটা আমি একটু আগে দেখলাম। বাইরের যোজক টিস্যু নির্মিত টিউনিকা এক্সটার্না এবং ভেতরের পেশি নির্মিত টিউনিকা ইন্টারনা মানে ইন্টারনাল, আর বাইরেরটা হচ্ছে এক্সটার্নাল। এবং একটা কথা বলতে দেখো, বাইরেরটা যোজক টিস্যু নির্মিত। এটা বুঝাইতে গেলে তোমাদেরকে আমার একটু রুই মাছের যে পটকা আছে, এই পটকার আমি একটা চিত্র দেখাই দিলে তোমরা ভালো করে বুঝতে পারবা। রুই মাছের পটকার চিত্র দেখলে তোমরা এটা ভালো করে বুঝবা। ইয়ার ইয়ার ব্লাডার, BLADDER অফ রোহুফিশ, এয়ার ব্লাডার অফ রোহুফিশ। তো এই যে এখন আমরা চিত্র দেখলাম, একটু ভালো করে বুঝতে পারবো যেটা আসলে কেন বলছে রক্তচালিকা সমৃদ্ধ। একটা চিত্র জাস্ট পাইলেই হবে। দেখো কত বড় হইতে পারে, কত বড় হইতে পারে বায়ুথলিটা, যে পটকাটা ভিতরে, এই যে হচ্ছে পটকা, এটা হচ্ছে যে পটকা, অনেক বড় হইতে পারে। এই যে পটকা, অগ্রপ্রকোষ্ঠ পশ্চাৎ প্রকোষ্ঠ, চিত্র ক্লিয়ার আছে এত সমস্যা। দেখো অগ্রপ্রকোষ্ঠ পশ্চাৎ প্রকোষ্ঠ, একটা জিনিস খেয়াল করো কত রক্তচালিকা সমৃদ্ধ। টিউনিকা এক্সটার্না যেটা, সেটা হচ্ছে রক্তচালিকা সমৃদ্ধ, বাইরের দিকে রক্তচালক আছে।
ঠিক আছে, অনেক রক্তচালক আছে। আর টিউনিকা ইন্টিমা যেটা ইন্টারনা যেটা আছে, ইন্টারনার ভিতরে মাসেল, মানে এই যে পটকার মেন অংশটা আর কি, মাংস, কোনো রক্তচালক তেমন নাই। ঠিক আছে, এটা হচ্ছে পটকা। এবং পটকাটা কি হয়, এই যে নিউমেটিক নালীর মাধ্যমে অন্ননালীর সাথে কানেক্ট হয়ে যায়। নিউমেটিক নালীর সাথে কি হয়, অন্ননালীর সাথে কানেক্ট হয়ে যায়। তো এই হচ্ছে পটকা। এই দেখো এটা পটকার বাইরে থেকে দেখো রক্তজলিকা আছে, দেখছো? পটকা বাইরে থেকে রক্তজলিকা আছে এবং এখানে একটা খাঁজ আছে। অগ্রপ্রকোষ্ঠ, পশ্চাৎ প্রকোষ্ঠ। অগ্রপ্রকোষ্ঠ বিভিন্ন রকমের গ্যাস রক্ত থেকে নিচ্ছে, পশ্চাৎ প্রকোষ্ঠ সেই গ্যাসটাকে আবার বের করে দিচ্ছে। এই গুরুত্বপূর্ণ কাজটা করতেছে। বাট গ্যাসের আদান প্রদান ছাড়াও এর কিছু বেশ গুরুত্বপূর্ণ কিছু কাজ আছে। দেখো রুই মাছের বায়ুথলি কতগুলো ক্ষুদ্র অস্থি দ্বারা ঘন সন্নিবেশিত অন্তঃকণের সাথে যুক্ত থাকে, এটা আবার একটা ব্যাপার। এটা অন্তঃকণের সাথে কানেক্ট থাকে। আবিষ্কারক বিজ্ঞানী আর্নেস্ট হেনরিচ বেভারের নাম অনুসারে অস্থিকে বেভেরিয়ান অসিকল বলে। আমাদের কানের যে হাড় আছে তিনটা, এটাকে ইয়ার অসিকল বলে এবং এটা আমাদের শ্রবণে হেল্প করে। তেমনি এদেরও কিছু হাড় আছে, ছোট 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 অস্থি আছে, যেগুলো এদের শ্রবণে হেল্প করে, শব্দ তৈরি করতে হেল্প করে। ঠিক আছে, বায়ুথলিতে বিদ্যমান গ্যাসের পরিবর্তনে চাপ অন্তঃকোণে পেরিলিম্ফে পরিবাহিত হয়, যা মাছের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখে এবং এটার মাধ্যমে মাছ ভারসাম্য রক্ষা করতে পারে কানের মাধ্যমে। পেরিলিম্ফ হচ্ছে কানের একটা অংশ। বায়ুথলির কাজ, যেটা বেশি গুরুত্বপূর্ণ, এই পার্টটাই বেশি গুরুত্বপূর্ণ। পরীক্ষায় সব গঠন গঠন এমসিকিউতে আসে, বাট সৃজনশীলের 2 নম্বরে বায়ুথলির কাজ আসে। আমি আবারও বলতেছি, সৃজনশীলের 2 নম্বরে বায়ুথলির কাজ আসে, সৃজনশীলের 2 নম্বরে বায়ুথলির কাজ আসে। এটা আমাদের জানতে হবে। বায়ুথলির কাজ, প্রথমে প্লবতা রক্ষা। বায়ুথলি প্লবতা রক্ষাকারী অঙ্গ হিসেবে কাজ করে। এটি ভেতরের গ্যাসের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে মাছের দেহের আপেক্ষিক গুরুত্ব নিয়ন্ত্রণ করে। আপেক্ষিক গুরুত্ব মানে কি? পানির আপেক্ষিক গুরুত্ব 1 এবং এটাকে স্ট্যান্ডার্ড ধরা হয়। কোনো বস্তু পানিতে ভাসবে নাকি ডুববে, এটা আপেক্ষিক গুরুত্ব দ্বারা বোঝা যায়। কোনো বস্তু আপেক্ষিক গুরুত্ব যদি 1 থেকে বেশি হয়, তার মানে সেই বস্তুটা আসলে পানিতে ডুবা দিলে পানিতে ডুবে যাবে, পানিতে ছেড়ে দিলে পানিতে ডুবে যাবে। আর কোনো বস্তু আপেক্ষিক গুরুত্ব যদি 1 থেকে কম হয়, তাহলে সে পানিতে ভাসবে। যেমন তেল আর লোহা, লোহা পানিতে ডুবে যায়, তার আপেক্ষিক গুরুত্ব বেশি। আর তেলের আপেক্ষিক গুরুত্ব 0.7 বা 0.9 সামথিং, এই জন্য সে পানিতে ভাসে। তাহলে এই যে এয়ার ব্লাডার, এটা ফুলায়া বা চুপসায় দেয়া এই প্লবতাটা, সে ভাসবে নাকি ডুববে, আপেক্ষিক গুরুত্বটা কন্ট্রোল করা হয়। তারপরে হচ্ছে অভিযোজন ক্ষম ভাসাল। বায়ুথলি মাছের ভাসাল অঙ্গ হিসেবে কাজ করে, যে পানিতে ভাসতে হেল্প করতেছে ফুলাই দিয়া পটকা। পানির যে কোনো গভীরতম বায়ুথলি পরিবর্তিত হয়ে পরিবেশের উপযোগী হতে পারে এবং সক্রিয়ভাবে সাঁতারে হেল্প করে। তো উপরে উঠে সাঁতার কাটতে হবে, তাহলে বায়ুথলি ফুলাই দাও, তারপরে সাঁতার কাটো, ব্যাপারটা হচ্ছে এটা। তারপরে শ্বসন। বায়ুথলি অক্সিজেন আধার হিসেবে ব্যবহৃত হয়। পানিতে অক্সিজেনের ঘাটতি দেখা দিলে বায়ুথলি বিদ্যমান যে গ্যাস ঘাটতি পূরণ করতে হেল্প করে। প্রতিধ্বনি সৃষ্টি, এই যে এটা বায়ুথলি পানিতে উদ্ভন্ন শব্দের প্রতিধ্বনি সৃষ্টি করতে পারে, যা ভেবেরিয়ান অসিকল দিয়ে অন্তঃকর্ণে যায়, তাহলে মাছ শব্দ শুনতে পায়। ওই যে ভেবেরিয়ান অসিকল, তাহলে শব্দ শুনতে বায়ুথলি হেল্প করে। তাহলে 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 আমরা বলতে পারি মাছের তো নাক দেখছি, কান তো আর দেখি নাই, কানটা আসলে ভেবেরিয়ান অসিকল বা বায়ুথলির পাশে যে হাড়গুলো আছে সেগুলো সেই হেল্পটা করে। শব্দ উৎপাদন, বায়ুথলি শব্দ উৎপন্নে সাহায্য করে। বায়ুথলির নিউমেটিক নালী দিয়ে বেরিয়ে আসা বাতাস, এটা অন্যনালীতে যায়, শব্দ উৎপন্ন করতে পারে। যে কোনো মাছের বায়ুথলির প্রাচীরে প্রয়োজনে কম্পিত হয়, হিস হিস ঘোষ ঘোষ ঢ্যাঙ্গর ঢ্যাঙ্গর শব্দ তৈরি করতে পারে। এভাবে এরা শত্রুকে ভয় দেখে এবং যৌন সঙ্গীকে আকৃষ্ট করে। ওই যে বায়ুথলি থেকে বাতাসটা বের করে এটা তো অন্য নালীতে যাওয়ার পথে নিউমেটিক নালী আছে, নিউমেটিক নালীর কাছে ভেবেরিয়ান অসিকল, ওখানে এরকম বাড়ি দিয়ে শব্দ তৈরি করতে পারে এরা। তাহলে শব্দ শ্রবণ, শব্দ তৈরি, দুইটাই ক্ষেত্রে হেল্প করতেছে। চাপ নিয়ন্ত্রণ, পানিতে বিভিন্ন গভীর থেকে ওঠানামা করার সময় মাছের দেহে চাপের সাম্যাবস্থা বজায় রাখতে বায়ুথলি চাপ গ্রাহক ও নিয়ন্ত্রক অঙ্গ হিসেবে কাজ করে। এটা তো একই কথা। তুমি যদি উপর দিকে উঠো তাহলে বায়ুথলি ফুলাই দিবা, তুমি যদি নিচের দিকে নামো তাহলে বায়ুথলি চুপসাই দিবা, তাহলেই হয়ে যাবে সহজ হিসাব। এবং বায়ুথলি পড়ার মাধ্যমে আমাদের রুই মাছটা শেষ হইলো। ঠিক আছে, তো আজকের পর আমি জানি একটু তোমাদের কঠিন লাগছে এবং এটা কঠিন লাগাটাই স্বাভাবিক। ধমনীতন্ত্র শিরাতন্ত্রটা অতটাও সহজ ছিল না। তো ধমনীতন্ত্র শিরাতন্ত্রের ক্ষেত্রে আমার একটাই তোমাদের কাছে মানে কি বলবো পরামর্শ থাকবে একটাই, সে পরামর্শটা হচ্ছে তোমরা ধমনীতন্ত্র শিরাতন্ত্রের ছবিটা আঁকাও। ধমনীতন্ত্র শিরাতন্ত্রের ছবিটা আঁকাও। ছবিটা আঁকাইলে দেখবে তোমাদের সবকিছু ইজি হয়ে গেছে। ধমনীতন্ত্র শিরাতন্ত্রের ছবি, আর কিচ্ছু না, জাস্ট ছবি। ছবিটা যতবারই তোমরা আঁকাবা ততবারই তোমাদের এই ব্যাপারটা আস্তে আস্তে হাতে চলে আসবে, এবং যতবারই আমি দেখাই না কেন তোমরা যদি নিজেরা ছবি না আঁকাও তোমাদের কাছে এটা কঠিন কঠিন থেকে যাবে। সো আমি এই ক্লাসের স্লাইডটাও এক্সপোর্ট করে দিচ্ছি, একটু পরে আমি আপলোড করে দিব, তোমরা পেয়ে যাবে ইনশাল্লাহ। তো এই আজকে আর বাড়াবো না, শরীরটা একটু আসলে তেমন ভালো না, এই কারণে আজকে একটু তাড়াতাড়ি ছেড়ে দিলাম। আর আমরা নেক্সট দিন জিনতত্ত্ব বিবর্তন চ্যাপ্টার শুরু করব শনিবারে। আমরা জিনতত্ত্ব বিবর্তন চ্যাপ্টার শুরু করবো ইনশাল্লাহ। ওকে, এই ছিল আজকের কথা। আল্লাহ হাফেজ, ভালো থাকো।